প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। টিপস অ্যান্ড ট্রিক্স একাডেমির পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকের ক্লাসে আপনাদের সাথে আছে আমি রেজাউল করিম রেজা, রাজশাহী বিশ্ববিদ্যালয়। আপনারা যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ এবং স্বাগতম। তো দেখেন, আজকে আমরা একটা টপিক নিয়ে জানবো, যেটি বেসিক্যালি যে আমাদের অ্যাডমিশন টেস্টের অনেকে যারা জিকে পড়েন বা চাকরি পরীক্ষায় যারা সাধারণ জ্ঞান পড়ি, আমরা জানি চাকরি পরীক্ষায় সাধারণ জ্ঞান একটা গুরুত্বপূর্ণ টপিক। এই সাধারণ জ্ঞানের একটা গুরুত্বপূর্ণ আলোচনা ভাষা আন্দোলন, যেখান থেকে প্রায় সময় আমরা বিভিন্ন পরীক্ষায় কোশ্চেন দেখে থাকি। ওকে, তাহলে আমরা ভাষা আন্দোলন নিয়ে কথা বলি। আমরা দেখি যে যখন আমাদের এই ভারতবর্ষটা বেসিক্যালি আমরা যে বাংলাদেশ, পাকিস্তান, ভারত, এরা সবাই মিলে আমরা একটা সময় ভারতবর্ষ নামে পরিচিত ছিলাম। আমরা যদি ইতিহাসকে পর্যবেক্ষণ করি তাহলে দেখা যায় যে 1757 সাল থেকে 1947 সাল পর্যন্ত প্রায় 200 বছর ব্রিটিশরা কি করে? ব্রিটিশরা ভারতবর্ষকে শাসন করে। আমরা পূর্বের ইতিহাসকে যদি দেখতে যাই তাহলে দেখি 1757 সালে এসে যখন পলাশির যুদ্ধ হয়, পলাশির যুদ্ধ হওয়ার মাধ্যমে বলা হইতেছে আমাদের বাংলাদেশ বা যে বাংলার যে স্বাধীনতার সূর্যটা আছে এটা কি অস্তমিত হয়। মানে পুরো ভারতবর্ষটা আমরা ব্রিটিশদের আন্ডারে চলে যায়। পরবর্তীতে এই 200 বছর শাসনের পরে 1947 সালে এসে আমরা দেখতেছি জিন্নার দ্বিজাতি তত্ত্ব, মোহাম্মদ আলী জিন্নার দ্বিজাতি তত্ত্বের উপর ভিত্তি করে আমাদের দুইটা দেশ তৈরি হয়, একটা ভারত, একটা পাকিস্তান। 1947 সালে আমরা ভারতবর্ষে দুইটা দেশ পাইতেছি, একটা ভারত আর একটা পাকিস্তান। এটা কিসের ভিত্তিতে? এটা দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে। আমরা জানি যে তখনকার সময়ে আমাদের ভারতবর্ষে, এই ভারতে হিন্দু জনগোষ্ঠী সবচেয়ে বেশি ছিল, পাকিস্তানে ছিল কি? মুসলমান। এই যে দুইটা জনগোষ্ঠী হিন্দু এবং মুসলমান, এই হিন্দু এবং মুসলমানের ভিত্তিতে 1947 সালে এসে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে আমরা দুইটা দেশ পাইতেছি, একটা ভারত, একটা পাকিস্তান। এখন দেখেন বাংলা যে প্রদেশটা আমরা যদি দেখি তাহলে বাংলাদেশের যদি আমরা একটা মানচিত্র যদি দেখি তাহলে এখানে দেখা যায় যে বাংলাদেশের মানচিত্রে আমাদের 4-5 দিয়েই ভারতের অবস্থান, এই যে 3 সাইড দিয়ে ভারতের অবস্থান, আর এইখানে কি? এইখানে বঙ্গোপসাগর। তাহলে দেখেন এই যে 4-3-5 দিয়ে ভারতের অবস্থানটা, এখানে বঙ্গোপসাগর। তো আমরা ভারতের অংশ না হয়ে আমরা কার অংশ হয়ে গেলাম? এইখানে পাকিস্তান যদি থাকতো তাইলে আমরা পাকিস্তানের অংশ হয়ে গেলাম। এবং আমাদের নাম কি দেয়া হলো? আমাদের নাম দেয়া হলো পূর্ব বাংলা। কেন? কারণ এই অঞ্চলের মানুষটা ছিল হিন্দু জনগোষ্ঠীর মানুষ, মানে ভারত, আর এই অঞ্চলের মানুষটা ছিল কি? এই অঞ্চলের মানুষটা ছিল আপনার মুসলিম। সো মুসলিম এবং মুসলিম, আমরা মুসলমান থাকায় আমরা কাদের অংশ হয়ে গেলাম? আমরা পাকিস্তানের অংশ হয়ে গেলাম। সো এখন কথা এই যে পাকিস্তানের রাষ্ট্রভাষাটা, একটা রাষ্ট্রের তো রাষ্ট্রভাষা লাগবে, তাই না? এই পাকিস্তানের রাষ্ট্রভাষা কি হবে? আমরা দেখতেছি ভারতের রাষ্ট্রভাষা হিন্দি, অলরেডি এটা হয়ে গেছে। কিন্তু পাকিস্তানে তো দুইটা, এইখানে পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান। পূর্ব বাংলার যেটা নাম এটা হয়ে গেল পূর্ব পাকিস্তান। এই যে পাকিস্তানের ভাষাটা কি হবে? দেখা যায় যে পাকিস্তানের মানুষের 2 রকমের ভাষা ব্যবহার করে, তারা একটা উর্দু, আর এরা ব্যবহার করে কি? এরা ব্যবহার করে বাংলা। তাহলে পাকিস্তানের রাষ্ট্রভাষা কি হবে? উর্দু হবে নাকি বাংলা হবে? এটা নিয়ে দ্বন্দ্ব শুরু হয় দেশভাগের
সাথে সাথেই হচ্ছে এটা নিয়ে দ্বন্দ্ব শুরু হয়। সো ওইটার পরিপ্রেক্ষিতেই দেখেন আমরা ভাষা আন্দোলনকে জানতে চেষ্টা করব। তাহলে আমরা একটু অতীত ইতিহাসকে দেখলাম, এবার আমরা হচ্ছে ভাষা আন্দোলনকে দেখব। তাহলে দেখেন 1947 সালে দেখা যাইতেছে 1947 সালে 2রা সেপ্টেম্বর 1947 সালে 2রা সেপ্টেম্বর পূর্ব বাংলায় একটা সাংস্কৃতিক সংগঠন গঠন করা হয়, যে সংগঠনটার নাম হচ্ছে তমুদ্দিন মজলিস। তমুদ্দিন মজলিস কত সালে? 1947 সালে 2রা সেপ্টেম্বর পূর্ব বাংলায় একটা সংগঠন গঠন করা হয়, যে সংগঠনটার নাম হচ্ছে তমুদ্দিন মজলিস। এটা বেসিক্যালি কি? একটা সাংস্কৃতিক সংগঠন। তাহলে আপনারা দেখবেন এডমিশনে হচ্ছে এরকম প্রশ্ন আসছে, তমুদ্দিন মজলিস কত তারিখে প্রতিষ্ঠা করা হয়, কত সালে? 1947 সালে 2রা সেপ্টেম্বর। হ্যাঁ, এটা কোন ধরনের প্রতিষ্ঠান ছিল? এরকম আসবে, রাজনৈতিক, সাংস্কৃতিক, ঐতিহাসিক, ঠিক আছে, এরকম প্রতিষ্ঠান আসবে। তাহলে তমুদ্দিন মজলিস হচ্ছে কি প্রতিষ্ঠান? এটা হচ্ছে একটা সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছিল। এবার দেখেন এদের কাজ কি। আমরা জানি এই তমুদ্দিন মজলিসটা যেটা নিয়ে কাজ করবে, তারা ভাষাকে নিয়ে কাজ করবে। ভাষা হচ্ছে একটা সংস্কৃতি, তাই না? সংস্কৃতির উপাদান হচ্ছে ভাষা। তাহলে এরা যেটা করলো, পাকিস্তানের রাষ্ট্রভাষা আসলে কি হবে এটা নিয়ে আলোচনা শুরু হয়। 47 সাল থেকে আলোচনা শুরু হয়। 1948 সালের দিকে আমরা এসে দেখতেছি, 1948 সালে এসে দেখতেছি যে আমাদের প্রথম যে ব্যক্তিটা ধীরেন্দ্রনাথ দত্ত, ধীরেন্দ্রনাথ দত্ত, তার বাসা কোথায়? তার বাড়ি ছিল কুমিল্লায়। কুমিল্লায়। তাইলে কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত 1948 সালে সর্বপ্রথম পাকিস্তানের গণপরিষদে রাষ্ট্রভাষা বাংলা হবে নাকি উর্দু হবে এই নিয়ে প্রথম কথা বলে, প্রথম দাবি উপস্থাপন করে। তাহলে এরকম একটা প্রশ্ন আসে যে পাকিস্তানের গণপরিষদে সর্বপ্রথম পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা হবে নাকি উর্দু হবে এই নিয়ে প্রথম দাবি উপস্থাপন করে কে? দাবি উপস্থাপন করে হচ্ছে ধীরেন্দ্রনাথ দত্ত। তার বাড়ি ছিল কোথায়? বাড়ি হচ্ছে কুমিল্লায়। ওকে, তাহলে আমরা হচ্ছে যে এটা দেখতেছি। এখন দেখেন পাকিস্তানের রাষ্ট্রভাষা, তাহলে আমাদের ভাষা আন্দোলনটা কিভাবে আসতেছে? ভাষা আন্দোলনটা কিভাবে আসতেছে? তাহলে আমরা দেখতেছি 1948 সালেই একটা জনসভায় মোহাম্মদ আলী জিন্নাহ তিনি এসে ডিক্লেয়ার দিল যে উর্দু ইজ দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান। তিনি বলতেছে উর্দু এবং উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। ওনার কথা ছিল উর্দু, হ্যাঁ, এবং উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। রাষ্ট্রভাষা তিনি একদম ডিরেক্ট বলে ফেললো, একটা সমাবেশে এসে তিনি ডিরেক্ট বলে ফেললো যে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হবে উর্দু, উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। সো আমরা দেখতেছি পূর্ব পাকিস্তানের বা পূর্ব বাংলা যেটাকে আমরা বলতেছি, পূর্ব পাকিস্তানের সিংহভাগ 56% মানুষের মুখের ভাষা হচ্ছে বাংলা। এরা হচ্ছে কি কথা বলতো? বাংলা ভাষায় কথা বলতো। তাইলে 56% মানুষের মুখের ভাষা বাংলা, এই সময় আপনি বলতেছেন উর্দু, এন্ড উর্দু ইজ দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান। একমাত্র উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। এখন যে আমরা বাংলায় কথা বলতেছি, ঠিক আছে, বাংলায় বিভিন্ন দাপ্তরিক কাজে বাংলা ব্যবহার করতেছি, এই জিনিসটা কিন্তু তখন যদি রাষ্ট্রভাষা হইতো এটা থাকতো না। এই জন্য পূর্ব পাকিস্তানের মানুষজন বিভিন্ন সময় হইতেছে বিক্ষোভ তৈরি করলো, বিভিন্ন সংগঠন তৈরি করলো। আমরা দেখতেছি 1948 সালে এসে আরেকটা সংগঠন তৈরি করা হয়, যেটাকে বলা হয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। 1948 সালে এসে পূর্ব বাংলায় আরেকটা সংগঠন তৈরি করা হয়, যেটার নাম হচ্ছে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। কি? রাষ্ট্র
ভাষা সংগ্রাম পরিষদ। এটা কত সালে হয়? এটা হচ্ছে এই সংগঠনটা 1948 সালে গঠন করা হয়। রাষ্ট্র ভাষা সংগ্রাম পরিষদ 1948 সালে 2রা মার্চ মাসের 2 তারিখে, ঠিক আছে, মার্চ মাসের 2 তারিখে পূর্ব বাংলায় আরেকটা সংগঠন তৈরি করা হয়, যে সংগঠনটার নাম হচ্ছে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। এরা কি করবে? এরা পাকিস্তানের রাষ্ট্রভাষা যে বাংলা করতে হবে এর দাবিতে বিভিন্ন হইতেছে আপনার হচ্ছে নীতিমালা উপস্থাপন করে বা হচ্ছে বিভিন্ন আন্দোলনের দেয়। পরবর্তীতে আমরা এই সংগঠনটাকেই দেখতে পাই যে তার নাম ধারণ করে কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। তারিখগুলা খুবই ইম্পর্টেন্ট তারিখগুলা। হ্যাঁ, আমরা হচ্ছে বিভিন্ন পরীক্ষায় এই বিষয়গুলো হইতেছে এই তারিখগুলো আসে, যে কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কবে গঠন করা হয়। এটা হচ্ছে 1952 সালে। হ্যাঁ, 30 অথবা কোথাও 31 দেওয়া আছে, 30 অথবা 31শে জানুয়ারি 1952। 30 এবং 31শে জানুয়ারি 1952 সালে পূর্ব বাংলায় আরেকটা সংগঠন গঠন করা হয়, যে সংগঠন নাম হচ্ছে কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। এবার দেখেন এরা যেটা করে, এরা দাবি করে, এরা হচ্ছে যে বারবার ওই যে উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা, এইটার বিরুদ্ধে হচ্ছে যে এরা কথা বলে। এবং পাকিস্তানের মানুষ, পূর্ব বাংলার মানুষ, তাদের প্রাণের যে দাবিটা, ভাষা হচ্ছে মানুষের হইতেছে কথা বলার মাধ্যম এবং মনের ভাব প্রকাশের সম্পূর্ণ প্রকাশের মাধ্যম হইতেছে ভাষা। যখন মানুষের ভাষাটাকে হইতেছে আয়ত্ত কেড়ে নেওয়া হয়, তখন বাংলার মানুষ কি করা হয়? বাংলার মানুষ হচ্ছে সোচ্চার হয়ে যায়। কেন সোচ্চার হয়? কারণ হচ্ছে আমাদের মাতৃভাষা হচ্ছে বাংলা, বাংলা হচ্ছে আমাদের মায়ের ভাষা, বাংলাকে কেড়ে নেওয়া হইতেছে, বাংলাকে কেড়ে নিয়ে উর্দুটাকে আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, তখন হচ্ছে এইটাই হইতেছে হয়। এখন দেখেন 1952 সালে এসে আপনার এই আন্দোলনটা তীব্র রূপ ধারণ করে এবং ঢাকার কার্জন হলে ওই যে মোহাম্মদ আলী জিন্নার যে একটা উক্তি ছিল, এটা যখন ভুট্টো সাহেব আবার রিপিট করতেছে, তখন যে ওই কার্জন হলের আপনার হচ্ছে যারা ছিল, যে স্টুডেন্টরা ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা, তারা প্রথম প্রতিবাদ জানায় যে না না না, উর্দুকে রাষ্ট্রভাষা করতে দেওয়া যাবে না। পরে দেখেন এইটা বেসিক্যালি হচ্ছে একটা গণ আন্দোলনের রূপ নেয়। এটা হচ্ছে একটা গণ আন্দোলনে ধীরে ধীরে হচ্ছে একটা গণ আন্দোলনের রূপ নেয়। গণ আন্দোলন মানে কি? যে আন্দোলনে সকলে অংশগ্রহণ করে, ঠিক আছে, এরকম একটা গণ আন্দোলনের রূপ নেয় এই ভাষা আন্দোলনটা। এবং আমরা দেখতেছি একসময় পাকিস্তান সরকার 144 ধারা করতে বাধ্য হয়। 144 ধারা বলতে বোঝায়, আপনি যখন 144 ধারা একটা দেশে করা হয়, তখন ওই দেশটাতে যে মৌলিক অধিকার গুলা থাকে, যেমন চলাফেরার অধিকার, কথা বলার অধিকার, মত প্রকাশের অধিকার, সমাবেশের অধিকার, সংগঠনের অধিকার, এই মৌলিক অধিকার গুলা আর কাজ করে না। এটার মানেই হচ্ছে 144 ধারা। সো পাকিস্তান সরকার বাধ্য হয় 144 ধারা করতে, যখন হচ্ছে পূর্ব বাংলায় এই আন্দোলনটা তীব্র রূপ ধারণ করে। তো এইটা 144 ধারা যখন করা হয়, তখন দেখা যায় যে 1952 সালে 21শে ফেব্রুয়ারি 1952 সালে 21শে ফেব্রুয়ারি এই ছাত্ররা কি করে? 144 ধারাকে ভঙ্গ করে। তারা হচ্ছে 144 ধারাকে ভঙ্গ করে 10 জন করে ঢাকাতে একটা মিছিল নিয়ে যায়। এবং এই মিছিলেই পাকিস্তানের তখন যে পালিত পুলিশ বাহিনী ছিল, এরা হচ্ছে মিছিলে গুলি চালায়। এবং গুলি চালানোর সাথে সাথেই আমরা জানি যে আমাদের হইতেছে ভাষা শহীদরা সালাম, বরকত, রফিক, জব্বার সহ আরো অনেকেই শহীদ হয়। এবং পৃথিবীর ইতিহাসে একমাত্র ভাষার জন্য এই বাঙালিরাই তাদের প্রাণকে উৎসর্গ করে, হ্যাঁ, আত্মদান করে। এবং ঢাকার রাজপথ কি হয়? ঢাকার রাজপথ রক্তে রঞ্জিত হয়। তাহলে এই যে আপনার হচ্ছে 144 ধারা ভঙ্গ করার ফলে 21শে ফেব্রুয়ারিতে আমরা হচ্ছে যে ভাষার জন্য যে আন্দোলনটা করি, এটাই বেসিক্যালি হচ্ছে ভাষা আন্দোলন হিসেবে পরিচিত। এখন দেখেন এই যে আপনাদের অ্যাডমিশনে যে প্রশ্নগুলো আসে,
যে 1952 সালে 21শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলন হয় কবে? 21শে ফেব্রুয়ারি। 21শে ফেব্রুয়ারি কি দিবস ছিল? এটা ছিল শহীদ দিবস। 21শে ফেব্রুয়ারিকে বলা হয় শহীদ দিবস। এইখানে কে কে শহীদ হয়? বরকত, সালাম, সালাম, তারপরে হচ্ছে বরকত, তারপরে হচ্ছে রফিক, রফিক, হ্যাঁ, জব্বার, জব্বার সহ আরো অনেকে। তাহলে দেখেন তো ভাষা শহীদ কে কে? এরকম টাইপের প্রশ্ন আপনারা দেখবেন, নিচের কোনজন ভাষা শহীদ? হ্যাঁ, নিচের কোনজন ভাষা শহীদ? তাহলে সালাম ভাষা শহীদ, বরকত ভাষা শহীদ, রফিক ভাষা শহীদ, জব্বার ভাষা শহীদ, ওয়াহিউল্লাহ ছিল, ওহিউল্লাহ উনি হচ্ছে ভাষা শহীদ। এরা ছিল কি? এরা 52 ভাষা শহীদ। ঠিক আছে, আমরা একটু মিলাই ফেলি, যে বীরশ্রেষ্ঠ আর হচ্ছে ভাষা শহীদের মধ্যে কিছু পার্থক্য আমরা মিলাই ফেলি। যারা ভাষার জন্য জীবন দিছে তাদেরকে বলা হয় ভাষা শহীদ, আর যারা মুক্তিযুদ্ধের সময় বিশেষ অবদান রাখছে তাদেরকে বলা হয় মুক্তিযোদ্ধা বা বীরশ্রেষ্ঠ। সো এরকম প্রশ্ন আসতে পারে যে নিচের কে মুক্তিযোদ্ধা বা নিচের কে হচ্ছে ভাষা শহীদ? এরা কি ছিল? এরা হচ্ছে ভাষা শহীদ এবং ভাষার জন্য জীবন দিয়েছে। এরকম প্রশ্ন আপনারা দেখবেন 21শে ফেব্রুয়ারি ওই দিনটা কি বার ছিল? ওইটা ছিল বৃহস্পতিবার। ওই দিনটা কি বার ছিল? ওই দিনটা ছিল বৃহস্পতিবার। হ্যাঁ, 1952 সালে 21শে ফেব্রুয়ারি এটা হচ্ছে বৃহস্পতিবার। আর এটাকে আমরা কি দিবস হিসেবে পালন করি? এটাকে শহীদ দিবস হিসেবে পালন করা হয়। বর্তমানে আমরা এটাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করি। এটা আমি একটু পরে আসতেছি, হ্যাঁ, একটু পরে আসতেছি। আচ্ছা, তাহলে দেখেন এই যে ভাষার জন্য হচ্ছে আত্মোৎসর্গ করলো কে? বাঙালি জাতি তার ভাষার জন্য, তার মায়ের ভাষা, তার মুখের ভাষাকে রক্ষা করার জন্য প্রথম প্রাণ দিল। হ্যাঁ, এবং 1952 সালে 21শে ফেব্রুয়ারি আমরা দেখলাম যে একটা ভাষা আন্দোলন হয়ে গেল। এই আন্দোলনে আমাদের হচ্ছে অনেক মানুষ হচ্ছে তাদের জীবনকে উৎসর্গ করে দিল। এরকম প্রশ্ন দেখবেন আপনারা যে সর্বকনিষ্ঠ ভাষা শহীদ কে? প্রশ্ন আসে সর্বকনিষ্ঠ ভাষা শহীদ কে? সবচেয়ে ছোট ভাষা শহীদ কে ছিল? ওহিউল্লাহ। কে ছিল? ওহিউল্লাহ। তিনি হচ্ছে সবচেয়ে ছোট ভাষা শহীদ। ওয়াহিউল্লাহ অনেকেই বলে, কোথাও আছে ওহিউল্লাহ, কোথাও ওয়াহিউল্লাহ। হ্যাঁ, সর্বকনিষ্ঠ ভাষা শহীদ। সর্বপ্রথম ভাষা শহীদ কে? সর্বপ্রথম, সর্বপ্রথম ভাষা শহীদ কে? রফিক। রফিক হচ্ছে সর্বপ্রথম ভাষা শহীদ। তারপরে দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র কে ছিল? হ্যাঁ, ভাষা শহীদদের মধ্যে, ভাষা শহীদদের মধ্যে মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল। ছাত্র ছিলেন কে? বরকত। এবং তার একটা ডাক নাম ছিল, তার ডাক নামটা হচ্ছে আবাই। আবাই হচ্ছে তার ডাক নাম। এটাও ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমরা আসলে অনেক তথ্য আমরা হচ্ছে যে আমরা ইম্পর্টেন্ট কিছু জিনিস জানবো। হ্যাঁ, যে এই তিনটা জিনিস দেখেন, সর্বকনিষ্ঠ ভাষা শহীদ ওয়াহিউল্লাহ, সর্বপ্রথম ভাষা শহীদ রফিক, ভাষা শহীদদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল কে? বরকত, এবং তার ডাক নাম হচ্ছে আবাই। তিনি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র ছিল। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র ছিল আপনার ভাষা শহীদ বরকত। সো এই জিনিসগুলো আমাদের হচ্ছে একটু আয়ত্তে আনতে হবে। হ্যাঁ, এগুলো হইতেছে একটু আয়ত্তে আনতে হবে। ওকে, আচ্ছা, তারপরে আমরা দেখি এই যে আমরা দেখতেছি 21শে ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি, হ্যাঁ, 21শে ফেব্রুয়ারি 1952 সাল। ভাষা শহীদ, ভাষারা হইতেছে যে আপনার ভাষার জন্য মানুষ প্রাণ দিতেছে, এবং এই ধারণাকে হচ্ছে রক্ষা করার জন্য বা এই স্মৃতিটাকে, তাদের অবদানকে রক্ষা করার জন্য আমরা দেখতেছি যে 22শে ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ঢাকা
মেডিকেল কলেজের যে প্রাঙ্গণ, সেইখানে হচ্ছে একটা শহীদ মিনার নির্মাণ করা হয়, যেটাকে বলা হয় কেন্দ্রীয় শহীদ মিনার। তখন ছাত্র জনতা এই কেন্দ্রীয় শহীদ মিনারটা নির্মাণ করে। এখন আমরা যে শহীদ মিনারটা দেখি, হ্যাঁ, এখনকার যে শহীদ মিনারটা, তবে এখনকার যে শহীদ মিনারটা, এই আমরা হচ্ছে যে এই শহীদ মিনারটা দেখি, এটা বেসিক্যালি হচ্ছে পরবর্তীতে আসছে। এই ডিজাইনারটা আপনার হচ্ছে পরে আসছে। এই যে শহীদ মিনার যে এই ডিজাইনটা, এইটা কে করছে বলেন তো? এটা হচ্ছে হামিদুর রহমান করছে। শহীদ মিনারের এই ডিজাইনটা যে করেছে তার নাম হচ্ছে হামিদুর রহমান স্থপতি, এবং এর সাথে আরেকজন স্থপতি ছিল, যার নাম হচ্ছে নভেরা খাতুন। এর নাম ছিল নভেরা খাতুন। হামিদুর রহমানের সাথে হামিদুর রহমানের আরেকজন সহকর্মী ছিল নভেরা খাতুন। এরকম প্রশ্ন আপনারা দেখবেন যে বিসিএস এও প্রশ্ন আসে এরকম, যে নিচের কোনজন স্থপতি? এরা হচ্ছে নভেরা খাতুন একজন স্থপতি, হামিদুর রহমান একজন স্থপতি। এই শহীদ মিনারটা কিন্তু দেখেন 1922 ফেব্রুয়ারি যে শহীদ মিনারটা নির্মাণ করা হয়, এটা বেসিক্যালি হইতেছে একটা ইটের স্তূপ ছিল, হ্যাঁ, ইটের স্তূপের মতো কয়েকটা ইট হচ্ছে যে ইটের স্তূপ করে এরকম হচ্ছে একটা শহীদ মিনার তৈরি করা হয়। সো এই শহীদ মিনারটা আসছে হচ্ছে 1963 সালে। 1963 সালে এই শহীদ মিনারটা হচ্ছে নির্মাণ করা হয়, তবে স্থানটা ছিল একই। দেখেন, যখন এই শহীদ মিনারটা আপনার হইতেছে ভাষা শহীদদের শরণার্থে নির্মাণ করা হয়, পরবর্তীতে আমরা দেখছি যে 24 তারিখে এসে হচ্ছে শহীদ মিনারটা ভেঙে দেওয়া হয়। মানে শহীদ মিনারটা হচ্ছে 24 তারিখে আপনার শফিউরের পিতাকে দিয়ে, ভাষা শহীদদের ছিল শফিউরের পিতাকে দিয়ে এই শহীদ মিনারটা উদ্বোধন করানো হয়। হ্যাঁ, উদ্বোধন করানোর পরে পাকিস্তানের যে আপনার হচ্ছে যে পুলিশ বাহিনী ছিল, এরা হচ্ছে পরবর্তীতে এই শহীদ মিনারটাকে আবার ভেঙে দেয়। ভেঙে দেওয়ার পরিপ্রেক্ষিতে কি হয়, এটা হচ্ছে যে আপনার পরবর্তীতে আবার হচ্ছে শহীদ মিনার নির্মাণ করা হয়। এখন কথা হচ্ছে, এই যে ভাষা আন্দোলনকে আমরা জানলাম, এই আন্দোলনটাকে আমরা হচ্ছে একটা গণ আন্দোলন বলতেছি কেন? কারণ আমরা দেখতে পারতেছি যে ভাষা আন্দোলনকে কেন্দ্র করে এখানে ভাষা আন্দোলন ভিত্তিক কিছু উপন্যাস, কিছু গল্প, কিছু ছোট গল্প, এই জিনিসগুলা হচ্ছে আমরা দেখতেছি পরবর্তী সময়। যেমন আমাদের এরকম প্রশ্ন আসবে যে কোনটা ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস? কোনটি ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস? এরকম প্রশ্ন আসবে। ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস, ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস ছিল কি? আরেক ফাল্গুন। আরেক ফাল্গুন। লেখক কে ছিল? লেখক হচ্ছে জহির রায়হান। জহির রায়হান। দেখেন, আসবে নিচের কোনটি ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস? ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম উপন্যাস, হ্যাঁ, প্রথম উপন্যাস হচ্ছে আরেক ফাল্গুন। লেখক ছিলেন জহির রায়হান। জহির রায়হান এই উপন্যাসটা, আপনারা যারা আরেক ফাল্গুন উপন্যাস পড়েছেন দেখতে পারবেন জহির রায়হান একটা কথার মাধ্যমে এই উপন্যাসটা শেষ করতে চাইতেছে যে আরেক ফাল্গুনে আমরা দ্বিগুণ হবে, মানে আমাদের কত ধরবে, তোমরা কত জেলখানায় ভরবে, সামনের ফাল্গুনে হচ্ছে এটা আমরা হচ্ছে আরো দ্বিগুণ হয়ে আসবো। সো আরেক ফাল্গুন উপন্যাসটার লেখক হচ্ছে জহির রায়হান, এবং এটা হচ্ছে ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস। ঠিক আছে, আমরা ভাষা আন্দোলন ভিত্তিক কিছু কবিতা দেখি। ভাষা আন্দোলন ভিত্তিক কবিতা ছিল, ভাষা আন্দোলন ভিত্তিক কবিতা, যেমন কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি। কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি। এটা একটা কবিতার নাম, হ্যাঁ, কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি। কবি ছিল মাহবুবুল আলম চৌধুরী। মাহবুবুল আলম চৌধুরী। মাহবুবুল আলম চৌধুরীর এরকম একটা কবিতা ছিল যে কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছে। এটা হচ্ছে মাহবুবুল আলম চৌধুরীর ভাষা আন্দোলন ভিত্তিক একটা কবিতা ছিল। আরেকটা কবিতা আমরা দেখতে পাই যে স্মৃতিস্তম্ভ। এটাও ভাষা আন্দোলন ভিত্তিক একটা কবিতার নাম। এই কবিতার লেখক হচ্ছে আলাউদ্দিন আল আজাদ। আলাউদ্দিন আল আজাদ। তিনি কি লিখছে? তিনি লিখছে স্মৃতিস্তম্ভ নামক একটা কবিতা। এছাড়াও আরো কিছু গ্রন্থ আছে, যেমন হচ্ছে ভাষা আন্দোলন ভিত্তিক গ্রন্থ, হ্যাঁ,
21শে ফেব্রুয়ারি। গ্রন্থ মানে হচ্ছে সংকলন বলা হয় এটা বেসিক্যালি, ভাষা আন্দোলন ভিত্তিক সংকলন 21শে ফেব্রুয়ারি। প্রত্যেকটা জিনিস ইম্পর্টেন্ট এখানে, ঠিক আছে। ভাষা আন্দোলন ভিত্তিক সংকলন কোনটা? সংকলন হচ্ছে 21শে ফেব্রুয়ারি, লেখক হচ্ছে হাসান হাফিজুর রহমান। তারপরে দেখেন আমরা হচ্ছে গান পড়ি, 21শে ফেব্রুয়ারির গান, একটা বিখ্যাত গান আছে, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলতে পারি, তাই না? এর আগেও আরেকটা গান আছে, ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম গান যেটাকে বলা হয় ভুলবো না 21শে ফেব্রুয়ারি ভুলবো না, এটা হচ্ছে প্রথম গান ছিল, ভুলবো না 21শে ফেব্রুয়ারি ভুলবো না। দেখেন ভাষা আন্দোলন ভিত্তিক যদি বলে ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম গান কোনটা, তাইলে আমরা রাগাই যে আমার ভাইয়ের রক্তে রাঙুন 21শে ফেব্রুয়ারি। এটা কিন্তু একটা রং কনসেপ্ট, হ্যাঁ, এটা হবে না। ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম গান হচ্ছে ভুলবো না 21শে ফেব্রুয়ারি ভুলবো না। দেন আরেকটা গান আছে আমরা জানি যে আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। হ্যাঁ, এটার লেখক কে? এটার লেখক হচ্ছে আব্দুল গাফফার চৌধুরী। আব্দুল গাফফার চৌধুরী এই গানটা হচ্ছে একটা বেসিক্যালি কবিতা ছিল, পরবর্তীতে হচ্ছে গানের রূপদান করা হয়। আমার ভাইয়ের রক্তের আগুন 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। এটার গানের রচয়িতা যদি বলে, রচয়িতা বা হচ্ছে গীতিকার বা লিখছে কে, এটা হচ্ছে আব্দুল গাফফার চৌধুরী। ওকে, তাইলে আমরা এই জিনিসগুলো হচ্ছে একটু হইতেছে যে আয়ত্তে আনার চেষ্টা করব। এবং প্রশ্ন দেখবেন যে আপনার হইতেছে বিভিন্ন পরীক্ষার প্রশ্ন, হ্যাঁ, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নগুলা এইখান থেকে কিন্তু আসে, যে ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস কোনটা, ভাষা আন্দোলন ভিত্তিক কবিতা কোনটা, ভাষা আন্দোলন ভিত্তিক সংকলন কোনটা, 21শে ফেব্রুয়ারি কে সম্পাদনা করছে, হাসান হাফিজুর রহমান। তারপরে হচ্ছে গান কোনটা, ভুলবো না 21শে ফেব্রুয়ারি ভুলবো না, আমার ভাইয়ের রক্তের আঙুন 21শে ফেব্রুয়ারি গানটার সুরকার কে, তারপরে হচ্ছে আপনার গীতিকার কে, হ্যাঁ, এরকম জিনিস আছে। সুরকার হচ্ছে আলতাফ মাহমুদ। সুরকার মানে যে সুর দিছে, আলতাফ মাহমুদ। গানটির সুরকার কে? সুরকার হচ্ছে আলতাফ মাহমুদ। ওকে, তাহলে এই যে ভাষা আন্দোলন, একটা ভাষা, একটা হচ্ছে আন্দোলন কখন গণ আন্দোলনের রূপ নেয়, যখন সমাজের সর্বোচ্চ স্তরের মানুষ সেই আন্দোলনটাকে অংশগ্রহণ করে। এবং দেখতেছি ভাষা আন্দোলনকে বলবৎ করার জন্য এই গ্রন্থগুলা হচ্ছে ভূমিকা পালন করতেছে। হ্যাঁ, তারপরে আরেকটা উল্লেখযোগ্য গ্রন্থ আছে আমরা যেটা হচ্ছে যে একটু জানি, হ্যাঁ, এগুলো একটু লিখে নেন, একটু রাইট ডাউন করে নেন, হ্যাঁ, তাহলে হচ্ছে আপনাদের উপকারে আসবে। দেখেন ভাষা আন্দোলন ভিত্তিক একটা নাটক আছে, ভাষা আন্দোলন ভিত্তিক নাটক, ভাষা আন্দোলন ভিত্তিক নাটক কি হবে? ভাষা আন্দোলন ভিত্তিক নাটক ছিল কবর। এটাও খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, ভাষা আন্দোলন ভিত্তিক নাটক হচ্ছে কবর নাটকের রচয়িতাকে জানি আমরা, কবর নাটকের রচয়িতা হচ্ছে মনির চৌধুরী। দেখেন কবর নামের আরেকটা নাটক আছে, কবর নামের একটা কবিতা আছে, নাটক না, কবর নামের একটা কবিতা আছে। কবিতাটার লেখককে? কবিতাটার কবি হচ্ছে জসীমউদ্দিন। হ্যাঁ, ওইখানে তোর দাদির কবর, এরকম টাইপের একটা হচ্ছে কবিতা। তো কবর কবিতার রচয়িতা হচ্ছে আপনার জসীমউদ্দিন, আর কবর নাটকের রচয়িতা হচ্ছে মনির চৌধুরী। এবং এটা কি? এটা হচ্ছে ভাষা আন্দোলন ভিত্তিক নাটক। মনির চৌধুরী একজন নাট্যকার ছিলেন, ঠিক আছে। আমরা হচ্ছে তার নাটকগুলো আছে, একদিন আলোচনা করব, তার অনেক নাটক রয়েছে, একদিন হচ্ছে আমরা আলোচনা করব অন্য ক্লাসে। ওকে, তাহলে দেখেন এই জিনিসগুলা, এই তথ্যগুলা আমাদের ভাষা আন্দোলনকে কেন্দ্র করে, এই তথ্যগুলো আমাদের হচ্ছে লাগবে। হ্যাঁ, এই তথ্যগুলো হচ্ছে মিস করলে হবে না। এবং ভাষা আন্দোলন থেকে যদি কোনো কোশ্চেন হয়, তাহলে এইগুলাকে বাদ দিয়ে কোনো কোশ্চেন আসলে করা যায় না। এই জন্য আপনাদের যে
যে জিনিসটা হচ্ছে দরকার, যে বিষয়টা হচ্ছে গুরুত্বপূর্ণ, আপনারা এই জিনিসগুলো যে লিখে দিলাম বা এই আলোচনাগুলা করলাম, এইগুলা হচ্ছে সবাই আত্মস্থ করার চেষ্টা করবেন। হ্যাঁ, মুখস্থ করলে জিনিস বেশি দিন থাকে না, কিন্তু কি করতে হবে, আত্মস্থ করার চেষ্টা করতে হবে। এগুলা একদম হচ্ছে আত্মার সাথে গেঁথে ফেলতে হবে, এবং এই বিষয়গুলাই হচ্ছে ইতিহাসকে গল্প আকারে মনে রাখার চেষ্টা করতে হবে। তাহলে আমরা হচ্ছে ইতিহাস কখনো হইতেছে ভুলবো না। হ্যাঁ, আর দেখেন ভাষা আন্দোলন, এটা তো আমাদের সংস্কৃতির সাথে যায়, আমাদের একটা সংগ্রাম। তাইলে যদি আমরা সংগ্রামকে ভুলে যাই, এই ইতিহাসগুলা যদি না জানি, তাইলে হচ্ছে আমরা কেমন মাগালি, তাই না? এই বিষয়গুলো হচ্ছে গুরুত্বপূর্ণ, এই জিনিসগুলো হচ্ছে আমাদের জানতে হবে। আমাদের শুধু পরীক্ষার জন্য না, বাস্তব জীবনে আমরা যদি হচ্ছে যে এই জিনিসগুলো স্কিপ করে যাই, এগুলা যদি না জানি, তাহলে আমরা সুনাগরিকও হতে পারবো না, তাই না? আচ্ছা, তাহলে দেখেন আমরা আরেকটা জিনিস পড়ি। ভাষা আন্দোলন ভিত্তিক হচ্ছে একটা ভাষাকে কেন্দ্র করে পরবর্তী সময়ে একটা প্রতিষ্ঠান হয়, যে প্রতিষ্ঠানটার নাম হচ্ছে বাংলা একাডেমি। বাংলা একাডেমি এটা কি? এটা ছিল ভাষা আন্দোলন ভিত্তিক প্রতিষ্ঠান। ভাষা আন্দোলন ভিত্তিক প্রতিষ্ঠান হচ্ছে বাংলা একাডেমি। ভাষা আন্দোলন ভিত্তিক প্রতিষ্ঠান হচ্ছে বাংলা একাডেমি। ভাষা আন্দোলনকে কেন্দ্র করে একটা প্রতিষ্ঠান গড়ে উঠে, যেটাকে বলা হয় বাংলা একাডেমি। তাহলে এরকম প্রশ্ন আসতেই পারে যে নিচের কোনটি ভাষা আন্দোলন ভিত্তিক প্রতিষ্ঠান? ভাষা আন্দোলন ভিত্তিক প্রতিষ্ঠান হচ্ছে বাংলা একাডেমি। তারপরে দেখেন ভাষা আন্দোলন ভিত্তিক ভাস্কর্য আছে। আমরা জানি অনেক ভাস্কর্য থাকে, তাই না? অনেক ভাস্কর্য থাকে। তাহলে ভাষা আন্দোলন ভিত্তিক ভাস্কর্য ভাষা আন্দোলন ভিত্তিক ভাস্কর্য, হ্যাঁ, মুদের গৌরব, মুদের গৌরব, মুদের গৌরব। ওকে, এটা কি লিখছে? এটা হচ্ছে স্থপতি কে? স্থপতি ছিল অখিল পাল। কে ছিল? অখিল পাল। ভাষা আন্দোলন ভিত্তিক ভাস্কর্য। আচ্ছা, পরবর্তীতে আমরা দেখতেছি এই যে ভাষাকে কেন্দ্র করে এত প্রতিষ্ঠান, এত কিছু হওয়ার পরে আমরা 1956 সালে 1956 সালে দেখতেছি যে স্বাধীনতার পর দীর্ঘ 9 বছর পর, আমরা জানি পাকিস্তান স্বাধীনতা লাভ করে 1947 সালে। 1947 সালে স্বাধীনতা লাভ করার পরে 1956 সালে দীর্ঘ 9 বছর পর পাকিস্তান একটা সংবিধান দেয়। পৃথিবীর ইতিহাসে আপনার সংবিধান রচনা করতে সবচেয়ে বেশি সময় লাগে হচ্ছে পাকিস্তানের। দীর্ঘ 9 বছর পর পাকিস্তান হচ্ছে আমাদের তারা হচ্ছে একটা সংবিধান রচনা করে, যে সংবিধানটার 214 নাম্বার অনুচ্ছেদে 214 নাম্বার অনুচ্ছেদে আপনার বলা হয় যে উর্দু এবং বাংলা, হ্যাঁ, উর্দু এবং বাংলা হবে কি পাকিস্তানের রাষ্ট্রভাষা। পাকিস্তানের রাষ্ট্রভাষা। তাহলে দেখেন দীর্ঘ 9 বছর পর তারা একটা সংবিধান দেয়। ওই যে মোহাম্মদ আলী জিন্নাহ বলছিল উর্দু এবং উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা, পরে সংবিধানটাকে দেখতে পাই যে উর্দুর পাশাপাশি কি করা হয়, বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়া হয়। এই জন্য আমরা বলি যে বাংলাকে কবে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়া হয়? বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়া হয় 1956 সালে। পাকিস্তানের সংবিধান বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়া হয়। হ্যাঁ, মর্যাদা দেয়া হইতেছে। তারপরে আমরা আরেকটা জিনিস জানি যে আমরা দেখেন 21শে ফেব্রুয়ারিকে আমরা কি হিসেবে পালন করি? আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করে আসছে, তাই না? আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে 21শে ফেব্রুয়ারিকে পালন করি। এটা কত সালে হয়? এটা 1999 সালে। 1999 সালে জাতিসংঘের একটা সংস্থা ছিল ইউনেস্কো, জাতিসংঘের একটা সংস্থা, ইউনাইটেড নেশন এডুকেশন সায়েন্স অ্যান্ড কালচার অর্গানাইজেশন, যার কাজ হচ্ছে কি নিয়ে কাজ করা? শিক্ষা, সংস্কৃতি, আপনার শিক্ষা বিজ্ঞান এবং সংস্কৃতি নিয়ে কাজ করা। এই ইউনেস্কো আমাদের কি করা হয়? বাংলাকে কি করে? আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে মর্যাদা দেয়। আন্তর্জাতিক মাতৃভাষা
হিসেবে ভাষা দিবস, হ্যাঁ, ভাষা দিবস হিসেবে কি করে মর্যাদা দেয়। তাহলে দেখেন 1999 সালে ইউনেস্কো, হ্যাঁ, বাংলাকে বলতে না তো, এই যে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে মর্যাদা দেয়, এবং এই দিনটাতে সারা বিশ্বে হচ্ছে এই দিবসটা পালন করা হয়। এটা বাঙালির জন্য নিঃসন্দেহে একটা গৌরবের হচ্ছে যে বিষয়। আমাদের মাতৃভাষাকে সম্মান প্রদর্শন করা বা ভাষার একটা সম্মান প্রদর্শন করার জন্য কি করা হয়, আপনার 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে মর্যাদা দেওয়া হয়, এবং 2000 সাল থেকে এটা কি হয়, এটা পালন করা হয়। এবং ওই বছরই 188টি দেশ আপনার এই যে আমাদের যে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এটা পালন করে। ঠিক আছে, এবং হইতেছে কি, এবং আমরা দেখতে পাই বাংলা ভাষাটা বিশ্বের কাছে হচ্ছে পরিচিতি লাভ করে, বিশ্ব দরবারে পরিচিত। আপনারা জেনে আরো অবাক হবেন যে বাংলা ভাষাটা হ্যাঁ আরেকটা রাষ্ট্রের দ্বিতীয় রাষ্ট্রভাষা বলা হয়, যে বাংলা ভাষাটা আরেকটা রাষ্ট্রের দ্বিতীয় রাষ্ট্রভাষা। কোন রাষ্ট্র? সিয়েরা লিওন। হ্যাঁ, এই যে সিয়েরা লিওনের রাষ্ট্রভাষা হচ্ছে, মানে বাংলাদেশ ছাড়াও সিয়েরা লিওনের আরেকটি ভাষা হচ্ছে আপনার রাষ্ট্রভাষা হচ্ছে বাংলা। তাহলে বিশ্বের কাছে আমরা বাঙালি জাতি মাথা উঁচু করে এবং বাংলা ভাষাকে আমরা হচ্ছে বিশ্বের কাছে সমাধিক পরিচিত লাভ করি, বা আমরা বাঙালি জাতি হিসেবে এইটা আমাদের অনেক বড় একটা পাওয়া। ঠিক আছে, এই ছিল ভাষা আন্দোলনের প্রেক্ষাপট, এবং হচ্ছে ভাষা আন্দোলনকে নিয়ে আমাদের কিছু মৌলিক জিনিস যেগুলো আপনাকে বিভিন্ন চাকরি পরীক্ষা সহ অ্যাডমিশনের জিকে, মেডিকেল অ্যাডমিশন জিকে, এটার জন্য খুব হেল্প করবে। তো পরবর্তীতে আবার দেখা হবে কোনো ভিডিওতে, কোনো ক্লাসে। সেই পর্যন্ত সুস্থ থাকেন, ভালো থাকেন, এবং আবারও বলতেছি আমাদের হচ্ছে টিপস অ্যান্ড ট্রিক্স একাডেমির পক্ষ থেকে আপনাদের অনেক ধন্যবাদ, স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।